এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, দেখেন 46 বিসিএস এ এই প্রশ্নটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোটেও কিন্তু প্রশ্নটা হেলাফেলার প্রশ্ন না। আচ্ছা, এখানে অনেকজন লিখে মোস্তাফিজুল লিখেছেন হচ্ছে জামালপুর থেকে। আচ্ছা, খ একজন লিখেছেন, এই যে সজিবুর রহমান লিখেছেন খ। হ্যাঁ, ভেরি গুড সজীব, ভেরি গুড, আপনি জিনিসটা পেরেছেন। আচ্ছা বলেন, এখন বলেন, এইটাও খুবই ইম্পর্টেন্ট, দেখেন 41 বিসিএস আসা প্রশ্ন, আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? বলেন, ক খ গ ঘ, অ্যান্সার করেন। আচ্ছা, এই যে নিশাদ জাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক খ গ ঘ, ভাইয়া অ্যান্সার করেন। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? 30 সেকেন্ড টাইম প্রত্যেকটা। বলেন বলেন, আর 15 সেকেন্ড আছে। ক, সজীব অ্যান্সার করেছে, বাহ সজীব ফার্স্ট আছে এ বিষয়ে। আচ্ছা, আরেকজন লিখেছে, এই যে আহ জেলায়েত, মোহাম্মদ জেলায়েত মল্লিক, খ। আচ্ছা আচ্ছা, তারপরে মুরাদ লিখেছে, মুরাদ হাসান খ, হাসিবুল হাসান ক, শাহ আলম সময়, আসসালামু আলাইকুম স্যার, সুমাইয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সময় না ভাইয়া, দূরত্ব, দূরত্ব ক। আলোক বর্ষ ক, এই যে শাম্মী জামান নুপুর লিখেছেন ক। যে কোনো আলোকবর্ষ হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি? আলোকবর্ষ ব্যবহার করি হচ্ছে, এই যে ওমর ফারুক এখন লিখেছেন এ, আলোকবর্ষ আমরা ব্যবহার করি হচ্ছে গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সির মধ্যে দূরত্ব পরিমাপের ক্ষেত্রে, কারণ তারা অনেক দূরে অবস্থিত একটা অন্যটার থেকে, এবং এক্ষেত্রে তাদের দূরত্বটা আমরা নর্মালি যেই প্যারামিটারগুলো ইউজ করি কিলোমিটার বা অন্য কিছুতে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কিলোমিটার দিয়ে করতে পারবো না, সুতরাং আমাদের আলোকবর্ষ ব্যবহার করতে হবে। আচ্ছা, সজীবুল লিখেছে, ভাইয়া আমি ফিজিক্সের। না, ঠিকই আছে সজীব, ফিজিক্সের হওয়ার পরে যদি আপনার কোনো প্রশ্ন ভুল হয় তাইলে আপনার খবর আছে, দাঁড়ান, যেহেতু ফিজিক্স নিয়ে আলাপ করতেছি, কোনো প্রশ্ন যদি ভুল হয় প্রত্যেকটার আপনার অ্যান্সার চাই আমি আজকে। আচ্ছা বলেন, আইনস্টাইন নোবেল পুরস্কার পান, সজীব বলেন আইনস্টাইন কিসে নোবেল পুরস্কার পান? বাকিরাও অ্যান্সার করবেন, 30 সেকেন্ড টাইম। আপেক্ষিক তত্ত্বের উপর মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য, কৃষ্ণ গহ্বর আবিষ্কারের জন্য, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদান করার জন্য। আচ্ছা, এই যে সুজল লিখেছেন পরে দূরত্ব, হ্যাঁ সুজল, দূরত্ব। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 10 সেকেন্ড শেষ, আর 20 সেকেন্ড আছে। আইনস্টাইন নোবেল পুরস্কার পান, দেখেন এটাও 41 বিসিএস এ এসেছে। আচ্ছা, অনিমিত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অমিত কুমারের অ্যান্সার এসেছে প্রথম, অমিত কুমার লিখেছে ঘ। তারপরে আচ্ছা, কাউসার জমাদ্দার, কাউসার লিখেছেন ক। কাউসার কি এটা অ্যান্সারের জন্য? নাসরিন নাহার ঘ। সজীবুর আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য, আপেক্ষিক তত্ত্ব কাউসার লিখেছেন না, এই তো ঘ ভাইয়া, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আপেক্ষিক তত্ত্ব। এই যে এখন আরো অ্যান্সার আসছে, সুমাইয়া লিখেছেন ঘ, ফারজানা লিখেছেন ক, না ভাইয়া ক না। ওমর ফারুক লিখেছেন এ, হাসিবুল লিখেছেন এ, না ভাইয়া এ না। দেখেন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আমরা সবাই আইনস্টাইনকে জানি, আপেক্ষিক তত্ত্বের উপর উনার যে দুইটা থিওরি আছে, একটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আর একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তো এই দুইটার জন্য উনি অত্যন্ত বিখ্যাত। কিন্তু কিন্তু একটা জিনিস একটু মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে কখনো কোনো বিজ্ঞানীকে কোনো থিওরি দেওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না, থিওরির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না, নোবেল পুরস্কার দেওয়া হয় এক্সপেরিমেন্টের জন্য, বাস্তব পরীক্ষার জন্য, বাস্তব প্রমাণের জন্য। তো থিওরি, আপেক্ষিক তত্ত্ব তার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা তত্ত্ব, কিন্তু উনি যে আলো, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, কোনো বস্তুর উপরে আলো পড়লে সেই বস্তুটার মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করে, ইলেকট্রিসিটি তৈরি হয়, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য, এই জিনিসটা প্রমাণ করার জন্য উনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন ভাই। এটা মনে রাখার উপায় হচ্ছে, কোনো বিজ্ঞানীকেই কখনো, মনে রাখবেন, কোনো থিওরি দেওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি।
কোন রং বেশি দূর থেকে দেখা যায়? কোন রং বেশি দূর থেকে দেখা যায়? 36 বিসিএস এর প্রশ্ন। এই বিসিএস টা আমিও দিয়েছিলাম। 36 বিসিএস এর প্রশ্ন। বলেন এবার দেখি অ্যান্সার দেখি, 30 সেকেন্ড টাইম। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? নূর মোহাম্মদ, অনিমিতা, আচ্ছা এই যে কাউসার লিখেছেন রেড, কাউসার লিখেছেন রেড, শাম্মী জামান নুপুর লিখেছেন রেড, নিশাত জাহান লিখেছেন খ, খ রেড। তারপর হচ্ছে মাজেদা বেগম লিখেছেন খ। 30 সেকেন্ড এখনো হয়নি, সময় আছে 5 সেকেন্ড। নাসরিন জাহান খ, সাজিবুর রহমান লাল, আচ্ছা অমিত কুমার লাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক এইটা দিয়ে আর বিভ্রান্ত করতে পারছি না, সবাই এটার উত্তর জানে। আসলেই লাল, কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই কারণে লাল আলো বেশি দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ আরো কিছু অ্যান্সার করেছে, আমি একটু অ্যাকনলেজ করি। ওমর ফারুক বি লিখেছেন, হাসিবুল লিখেছেন লাল, শাহ আলম খান লিখেছেন খ, হাফিজা লিখেছেন খ লাল, তারপর ফারজানা ফেরদৌস তন্নি লিখেছেন লাল। হ্যাঁ সঠিক উত্তর, আপনাদের উত্তর একদম সঠিক। আচ্ছা এই পাশে আবার মাহবুব রহমান লিখেছেন খ লাল। আচ্ছা পরেরটাতে আসি। কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায় আর কি? 31 বিসিএস এর প্রশ্ন। কোন আলোক তরঙ্গ, কোন স্পেকট্রাম, এখানে যে রেডিয়াসটা দেয়া আছে, কোন স্পেকট্রামটা মানব চোখে দেখতে পাওয়া যায়? মোট কথা হচ্ছে আমরা যে দৃশ্যমান আলো দেখি, সেই দৃশ্যমান আলোর আমরা যে দেখতে পাই কত থেকে কত এই প্যারামিটারের মধ্যে, এইটা একটু বলেন। 30 সেকেন্ড। আচ্ছা অমিত কুমার লিখেছেন 400 থেকে 700, মাঝে দেখ সজিবুর খ। আচ্ছা এই পাশে কাউসার লিখেছেন গ। গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা তথ্য, ফারজানা ফেরদৌস 400 থেকে 700 ন্যানোমিটার। তমা খ, শাম্মী জামান নূপুর খ, 400 থেকে 700 খ, গ কাউসার গ, ওমর ফারুক গ, মানে 100 মাইক্রোমিটার থেকে 1 মিটার, এই অপশনটাও এসেছে তাহলে আমাদের সামনে। নাসরিন আক্তার নীলা খ। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু আচ্ছা অ্যান্সারে আসি। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700, 400 থেকে 700 ভাইয়া। ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের দু একজনের উত্তর ভুল আছে। আচ্ছা তাই একটু অ্যাকনলেজ করি। মাহবুব রহমান 400 থেকে 700 লিখেছেন, আর বাকিদেরটা তো আমি বলেইছি মোটামুটি। এদিকে তানজিব ইসলাম সুজল গ লিখেছেন। আচ্ছা ভাইয়া এটা হচ্ছে খ, 400 থেকে 700, যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য আলোর 400 থেকে 700, ঠিক আছে। 700টা 400 থেকে 700 ঠিক এক্সাক্ট না, একটু কম বেশি আছে, কিন্তু প্রশ্নটাতে এইভাবে ছিল আর কি। আমরা মূলত 380 থেকে 700 সামথিং পর্যন্ত হয় আর কি, একটু কম বেশি হয়। তারপর বলেন সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটা? 27 বিসিএস এসেছিল সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ, বলেন। আমরা আর একটা দুটা প্রশ্ন নিয়ে আলাপ করব, তারপর একটু থিওরি নিয়ে কথা বলবো। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটা? 27 বিসিএস আসা প্রশ্ন। গামা, মাজেদা বেগম লিখেছেন গামা। আর 10 সেকেন্ড টাইম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কোন অ্যান্সার পাচ্ছি না, শুধু একটা অ্যান্সার পাইলাম ঘ। আচ্ছা তমা লিখেছেন ঘ, গ ঘ। আচ্ছা এই যে এখন দ্রুত আসছে ঘ। সালে আহমেদ লিখেছেন বি, আবার নাসরিন বেগম, তারপর শাহ আলম খান গামা। হ্যাঁ গামা ভাইয়া, গামা রশ্মি, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। আচ্ছা তন্নি লিখেছেন, তারপর শাহ আলম লিখেছেন, অমিত কুমার লিখেছেন। হ্যাঁ ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। গামা রশ্মি, গামা রশ্মিটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, ঠিক আছে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? এবার দৃশ্যমান বর্ণালীর কথা বলছি, দেখেন এটাও বিসিএস এর প্রশ্ন। দৃশ্যমান বর্ণালী যেটা আমরা দেখি খালি চোখে। আচ্ছা হাসিবুল লিখেছিলেন 4,
আচ্ছা, এটা বলেন দৃশ্যমান বর্ণালী, যেটা আমরা দেখি না সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে গামা। দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর মধ্যে, কিন্তু দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? এখন বলেন ক খ গ ঘ। 15 সেকেন্ড টাইম এটার জন্য। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই যে কয়েকটা অ্যান্সার চলে আসছে ঘ। আচ্ছা একটু পড়ি। সালে আহমেদ রবিন লিখেছেন নো প্রবলেম, ভুল থেকে শিখবো। অবশ্যই ভাইয়া, অবশ্যই এই অ্যাপ্রোচটা ধরে রাখবেন, আপনি সফল হবেন। এই অ্যাপ্রোচটা ধরে রাখবেন। ভুল যারা করে, যারা কাজ করে, যারা পড়াশোনা করে, যারা চেষ্টা করে, তাদেরই ভুল হয়। যারা কখনো চেষ্টা করে না তাদের কখনো ভুল হয় না। এই যে দেখেন আমাদের সাথে অলরেডি প্রায় 30-40 জন, কতজন লাইভ আছে ভাই? রুবেল ভাই দেখেন তো লাইভে টোটাল কতজন আছে আমাদের সাথে এখন? মোর দেন 40, 40-এর বেশি মানুষ লাইভে আছে। ভাই আপনারা মেসেজ করছেন কয়জন? 4 থেকে 5 জন বা 10 জন, সর্বোচ্চ 10-12 জনের মেসেজ পাচ্ছি আমি। আর বাকি যে 30 জন মেসেজ করছে না, আপনি বাকি 30 জনের থেকে অলরেডি এগিয়ে আছেন, অলরেডি এগিয়ে আছেন। কারণ আমরা যারা শুধু শুনছি, সে কিন্তু মেসেজ করছে না দুই কারণে, হয় আলস্য, টাইপ করতে ইচ্ছা করছে না, অথবা জিনিসটা জানে না। তো আপনি টাইপ করছেন কষ্ট করে, আপনি সঠিক উত্তর দিচ্ছেন, কিছু ভুল উত্তর দিচ্ছেন, তার মানে আপনার আগ্রহ আছে। এই আগ্রহটা ধরে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইটাই আপনাকে সফল করবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা জি ভাইয়া, আমি 47 BCS প্রিলি দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, মন থেকে দোয়া করব, অবশ্যই দোয়া করবো। ইনশাল্লাহ সফল হবেন। চেষ্টাটা চালায় যাবেন, ধৈর্যটা ধরে রাখবেন। এই দুইটা যদি ঠিক থাকে অবশ্যই সবাই সফল হবেন। চেষ্টা এবং ধৈর্য। কারো চেষ্টা থাকে না, কারো ধৈর্য থাকে না, কেউ ধৈর্য ধরে রাখতে পারে না। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট এবং চেষ্টাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা তন্নি একটু লিখেছেন বেগুনি রঙের বিচ্যুতি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, লাল রঙের বিচ্যুতি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আরে বাবা আচ্ছা, এখন তন্নিতে একদম ফুল থিওরি তুলে ধরছেন একবারে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আমরা একটু শেষ করি। আচ্ছা, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এটার জন্য 10 সেকেন্ড টাইম, আর বেশি সময় দেওয়া যাবে না, থিওরিতে যাইতে হবে। 10, 9, 8, 7, 6, 6, 6:30, 5:45, 5, 4, 3, 2, 1। আচ্ছা মাজেদা বেগমের অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। দর্পণ, সালে আহমেদ লিখেছেন খ গ গ। আচ্ছা প্রিজম, নিয়মিত প্রতিফলন, প্রিজম দর্পণ, প্রিজম দর্পণ। আচ্ছা নামগুলো পড়তে পারছি না, খুব দ্রুত আগাচ্ছে তো, সরি নামগুলো পড়তে পারছি না। আচ্ছা ভাইয়া এটা হচ্ছে অবশ্যই দর্পণ, নিয়মিত প্রতিফলন। সবসময় জিনিসটা মনে রাখবেন, প্রতিফলন শব্দটা ওই জিনিসটাতেই ব্যবহার করা হয় যখন কোনো আলো বা কোনো বস্তু কোনো জায়গায় ধাক্কা লেগে ফেরত আসে, দ্যাট ইজ প্রতিফলন। ধাক্কা লেগে ফেরত আসে। তো ধাক্কা লেগে ফেরত কিসে আসে, এই জিনিসটা একটু চিন্তা করেন যে কোথায় আলো বা কোনো কিছু ধাক্কা লেগে ফেরত আসে, এইটা একটু চিন্তা করেন। প্রিজমে অনেকে অ্যান্সার করেছেন প্রিজম। প্রিজমে কি ভাইয়া আলো ধাক্কা লেগে ফেরত আসে, প্রতিফলিত হয় না প্রতিসরিত হয়? প্রিজমে ভাইয়া আলো প্রতিসরিত হয়। আর হচ্ছে দর্পণে আলো প্রতিফলিত হয়। এই যে অনেকে আবার খ লিখেছেন লেন্স, দেখেন ভাইয়া এখানে লেন্সেও কিন্তু সেম, আলো কিন্তু ভিতর দিয়ে পাস করে চলে যায়, প্রতিসরিত হয়। প্রিজমেও সেম ঘটনাটা ঘটে, প্রতিসরিত হয়, নট প্রতিফলিত হয়। আচ্ছা ফারজানা একটু লিখেছেন স্যার আমি ফিজিক্সের ছাত্রী ছিলাম, এইটুকু শিখলাম। ফিজিক্সের ছাত্রী? ভাইয়া আমি তো ফিজিক্স পড়িনি ভাই, আপনারা আমাকে শেখাবেন। আমি তো ফিজিক্স পড়িনি, ফিজিক্স শুধুমাত্র এইচএসসি লেভেল পর্যন্ত ফিজিক্স পড়ছি, তারপরে অন্য সাবজেক্ট পড়েছি, সায়েন্সেরই সাবজেক্ট। তো ফিজিক্স একদম বেসিক ফিজিক্স আসলে আমার খুব বেশি জানা নাই। অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত ফিজিক্স রিলেটেড সাবজেক্ট ছিল, তারপরে আসলে আর পড়িনি। তো আপনাদের কাছ থেকে আমি ফিজিক্স শিখবো। যে আরেকটা ভাইয়া ছিলেন, তারপর আপনি আছেন, আপনাদের কাছ থেকে শিখবো।
আচ্ছা, বেসিকটা জানতাম না বলে ভুল হয়েছে। হ্যাঁ, এই যে কাউসার, হ্যাঁ এই যে এই বিষয়টা ভাইয়া, এই জন্যই আমি সবসময় যে জিনিসটা বলি যে আমাদের বিজ্ঞানটা হচ্ছে বেসিক রিলেটেড। ঠিক আছে, যে কাউসার ভাইয়া বেসিকের কথাটা তুললেন, যে কোনো বিষয় আপনার বিজ্ঞানটা, বিশেষ করে বিজ্ঞান বা ম্যাথ বা সায়েন্টিফিক যে কোনো জিনিসে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আমরা আসলে কি জানতে চাই বা কি পড়ছি, কেন পড়ছি, বাস্তব লাইফে সেটার এক্সাম্পলটা কি, তাহলে আমাদের এই জিনিসগুলো ভুল হবে না। এগুলো খুবই সহজ জিনিস, সবাই আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, কিন্তু আমাদের প্রবণতাটা কি, আমরা মুখস্থ করতে চাই, আমরা বুঝতে চাই না জিনিসটা, এবং সেই কারণে আমাদের ভুলগুলো হয়। ঠিক আছে, আমরা যদি বেসিক পড়ি তাহলে আমাদের কখনোই ভুল হবে না। আচ্ছা, চেহারা, আচ্ছা আমাদের যদিও একটু সময়, আচ্ছা এটা দেখে নিয়ে আমি অ্যান্সারগুলো বলে দিই। ঠিক আছে, চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় সেটি হলো একটি সমতল দর্পণ। আমরা চেহারা দেখার জন্য যে আয়নাটা ব্যবহার করি, সমতল, সমান, ঠিক আছে, সেটা হচ্ছে সমতল দর্পণ। তারপরে হচ্ছে ডুবোজাহাজ বা সাবমেরিন হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়? পেরিস্কোপ। সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে পানির উপরের অংশ দেখার জন্য নরমালি পেরিস্কোপ নামক এক যন্ত্র ব্যবহার করা হয়। ওটাতেও কিন্তু আলোর প্রতিফলনের সূত্র ব্যবহার করে সেটাতে দেখা হয়। আয়না লাগানো থাকে, আয়না বিভিন্ন অ্যাঙ্গেলে লাগানো থাকে, সেই অ্যাঙ্গেলের মাধ্যমে আপনি পানির উপরের জিনিসটা দেখতে পারবেন। আচ্ছা, সালে আহমেদ রবিন ভাইয়া একটু লিখেছেন, ভাইয়া আমরা সব জানি কিন্তু প্রবলেম হচ্ছে এখন ভুলে গেছি। সেটাই ভাইয়া, আমরা জানি, আসলেই জানি, কিন্তু আমরা ভুলে যাই। যতই পড়িব ততই ভুলিব, এটাই হচ্ছে নিয়ম। পড়তে পড়তে ভুলতে ভুলতেই আমরা শিখে যাব, আমরা চাকরি পেয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, একদিন ইনশাল্লাহ চাকরি পেয়ে যাব, ভালো চাকরি পেয়ে যাব। আমরা পড়বো এবং ভুলবো এবং শিখবো। ঠিক আছে। আচ্ছা, আয়নার পিছনে কোন ধাতু ব্যবহার করা হয়? আয়নার পিছনে যে রিফ্লেকশনটা হয়, যে জিনিসটার কারণে আমরা আয়নাটাকে দেখতে পারি, মানে কাঁচের পিছনে যে জিনিসটা লাগায়, সেটা হচ্ছে রৌপ্য এবং পারদ, দুইটাই। এটা একটা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা এসেছিল, দুইটাই এটা সঠিক উত্তর। ঠিক আছে, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ থিওরি নিয়ে একটু আলাপ করব। মোটর গাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে। আচ্ছা, মেসেজ করছেন মাজেদা, নিশাত, অসংখ্য ধন্যবাদ ভাই। প্র্যাকটিস, আচ্ছা সালে আলম কি লিখেছেন? প্র্যাকটিস প্রচুর করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস ছাড়া গতি নাই। তবে স্মার্ট প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সবাই করে, স্মার্ট প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, আপনার স্মার্ট প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। মোটর গাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এই জিনিসটাতে আসলাম, আমরা একটু থিওরিতে আসি। আমরা অনেকক্ষণ আলাপ করলাম প্রশ্ন নিয়ে। আমি যে কোনো, আচ্ছা এই যে অমিত কুমার লিখেছেন উত্তর, অসংখ্য ধন্যবাদ ভাই। হাসিবুল হাসান উত্তর লিখেছেন বি। সালে আহমেদ লিখেছেন বি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখন আমরা একটু থিওরি নিয়ে আলাপ করবো, যেহেতু আজকে সময় কম আমাদের আবার তারাবির নামাজ আছে। রুবেল ভাই কয়টা বাজে একটু টাইমটা বলবেন? 41 বেজে গেছে, তো আমাদের 8:15টার দিকে আবার তারাবি আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব একটু 8টার মধ্যে শেষ করে দিতে। ঠিক আছে, মোটামুটি 8:15টার দিকেই বা 8টার পরপরই তারাবি শুরু হয়। ঠিক আছে, তো দেখেন, এর মধ্যে যদি কোনো বিষয় জানার থাকে আপনারা কাইন্ডলি একটু মেসেজ করেন। আচ্ছা, আলো এবং আলোক ধর্ম, আলোক তত্ত্ব, তড়িৎচুম্বক বর্ণালী। আলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে আলো এক প্রকার শক্তি যা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে চোখের দর্শনের অনুভূতি জন্মায়। আলো এক প্রকার শক্তি, আলোকে আমরা এনার্জির সাথে তুলনা করি। আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাও আলোর একটা বৈশিষ্ট্য। আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার। তাহলে আর পার সেকেন্ড কথার উল্লেখ দরকার নাই এখানে। সূর্য হতে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। 15 কোটি কিলোমিটার, এগুলো এই তথ্যগুলো ভাই আসলে জানতে হবে পরীক্ষার জন্য। আর সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে এই সময়টা লাগে। আলো শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। শূন্য স্থানে কোনো বস্তুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না। মাইলে আলোর গতি 1,86,000 মাইল। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আমাদের তথ্য আছে, যে তথ্যগুলো আমাদের সবার জানা দরকার। আমি একটু বলে নিই তাহলে সুবিধা হবে। আলো 1 সেকেন্ডে যায় 3 লাখ কিলোমিটার, এবং আলো এই গতিতে চলে 1 বছরে, অর্থাৎ 365 দিনে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে 1 আলোকবর্ষ। ওই যে প্রশ্ন ছিল 1 আলোকবর্ষ, দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে।
আচ্ছা, আলোকবর্ষ দূরত্বের একক, এই যে দেখেন আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হলো প্রায় এক আলোকবর্ষ, এই যে ডিস্টেন্সটা এখানে বলা আছে দেখেন, এক আলোকবর্ষ প্রায় হচ্ছে এত মিটার বা এত কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা দেখেন আলোর যে চারটা তত্ত্ব এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। বিজ্ঞানের চারটা তত্ত্ব দিয়ে আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে সবচেয়ে আধুনিক তত্ত্ব যেটা সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, এবং সবচেয়ে প্রাচীন তত্ত্ব যেটা কণা তত্ত্ব। আপনাদের একটু জানা প্রয়োজন। কণা তত্ত্ব দিয়েছেন স্যার আইজ্যাক নিউটন, তরঙ্গ তত্ত্ব দিয়েছেন হাইগেন, তড়িৎচুম্বক তত্ত্ব দিয়েছেন ম্যাক্সওয়েল, এবং কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। যেহেতু কোয়ান্টাম তত্ত্বটা সবচেয়ে আধুনিক তত্ত্ব, এটা আলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, খুব সুন্দরভাবে আলোর যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লেইন করেছে। দেখি কি বলে। আলোক শক্তি কোন উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এই শক্তি প্যাকেটের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। আচ্ছা, এই সর্বনিম্ন মানের শক্তি সম্পন্ন কণিকাকে কোয়ান্টাম বা ফোটন বলে। ফোটন ভরহীন ও তড়িৎ নিরপেক্ষ, এটি কণা ও তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করতে পারে। একটি ফোটনের শক্তি হচ্ছে E = h μ। তো ফোটনটা হচ্ছে গুচ্ছ আকারে বের হয়, আলো কণাও নয় তরঙ্গও নয়, আলো হচ্ছে ফোটনের গুচ্ছ আকারে বের হয়। এই ফোটন হচ্ছে সর্বনিম্ন মান আছে, এটা ভরহীন, এটার কোনো ভর নেই, এবং এটা তড়িৎ নিরপেক্ষ, এটার কোনো চার্জ নেই, ঠিক আছে। ফোটনের ধর্ম দেখেন, ফোটনের কি কি ধর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটি ফোটন কণায় চার্জহীন, তাই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এর কোনো বিক্ষেপণ হয় না। প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে, এই বেগের কোনো হ্রাস বৃদ্ধি নেই। তারপরে হচ্ছে একটি ফোটন কণার শক্তি E = h μ, এখানে মিউ এর ব্যাখ্যা দেওয়া আছে। ফোটন কণার স্থির ভর শূন্য, এদের আয়নিত করা যায় না। ফোটন ভরহীন কণা হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ আছে। ফোটন পদার্থের কণার সাথে সংঘর্ষ ঘটাতে পারে, এই সংঘর্ষে মোট শক্তি ও মোট ভরবেগ সংরক্ষিত থাকে। তো ফোটনের এই যে বৈশিষ্ট্যগুলো, এই জিনিসগুলো আমাদের জানাটা একদম বেসিক, জানাটা প্রয়োজন, ঠিক আছে। বর্ণালী, এই যে দেখেন আমরা তড়িৎ চুম্বকে বর্ণালী নিয়ে অনেক প্রশ্ন আসলো। আমরা সালের প্রশ্ন আসলে বিসিএস এর আমি কিন্তু মাত্র অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে আলাপ করেছি, 12, 13, 14টার মতো। সালের প্রশ্ন কিন্তু শুধু বিসিএস এরই কয়েকটা করেছি। নন ক্যাডার কিন্তু প্রচুর প্রশ্ন আছে, প্রাইমারির নিয়োগের প্রচুর প্রশ্ন আছে, এনটিআরসিরও টুকটাক বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, টুকটাক কিছু প্রশ্ন হয়। তো এক্ষেত্রে সব প্রশ্ন তো আসলে স্লাইডে বা লাইভে আনা সম্ভব না। সুতরাং এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য যে প্রশ্ন জানলেই আপনার কি ধরনের প্রশ্ন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো, সেই টপিকগুলো ভালোভাবে যখন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি পড়বেন, তখনই আপনার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি। আমি এই জন্যে আমার যে ক্লাসগুলো থাকে, পেইড কোর্সগুলো থাকে, সবাইকেই বলি, সবসময় বলি যে আপনার প্রশ্ন অ্যানালাইসিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য। আপনি ধরেন আমি বিসিএস এর কথা বলছি, আপনি বিসিএস এর পরীক্ষায় তখনই সাকসেস হবেন যখন বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে আপনার নখদর্পণে থাকবে। নখদর্পণে থাকলেই আপনি সেই জিনিসগুলো নিয়ে আপনি ভালো প্রিপারেশন হবে এবং আপনি সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তো বর্ণালী দেখেন, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমষ্টিকে বর্ণালী বলে। সূর্যের সাদা আলো যদি কোনো প্রিজমের ভিতর দিয়ে চালনা করা হয়, তাহলে বিভিন্ন বর্ণের আলোতে বিশ্লিষ্ট হয়। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আলাদা আলাদা প্রতিসরণ কোণে প্রতিসরিত হওয়ার ফলে এমনটি হয়ে থাকে। বিভিন্ন বর্ণের আলোর এ সমাহারকে বর্ণালী বলে। দেখেন ছবি দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন। এই যে আপনার আলোর যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে অংশ থাকে, দেখেন সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য গামা রে, তারপর হচ্ছে এক্স রে, এই রেডিয়াসে 1 × 10⁻⁸ ওয়েভলেন্থ ইন মিটার্স, এত ছোট 10⁻⁸ মিটার, ঠিক আছে। এই ক্ষুদ্র জায়গাটায় দেখেন 400-র একটু আগে এটা মোটামুটি 380 থেকে এই যে 780 পর্যন্ত, এখানে পুরোটা কথাটা লেখা নেই, বাট 380 থেকে 780 পর্যন্ত এই ওয়েভলেন্থটা হচ্ছে ভিজিবল লেন্থ, মাত্র এতটুকু তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে। আর বাকি পুরো অংশটা ভাইয়া, বাকি পুরো অংশটা, এই অংশটাও আপনার দৃশ্যমান আলোর বাইরে, আপনি দেখতে পান না। শুধুমাত্র তড়িৎচুম্বকীয় বর্ণালীর এই রেঞ্জটুকু আপনি দেখতে পান বিভিন্ন আলোর আকারে। সুতরাং দেখেন কত কিছু আমাদের চোখের দৃষ্টি সীমানার বাইরে আছে। দেখেন সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এখন শুধু এতটুকু জেনে রাখেন,
গামা রে, তার চেয়ে একটু বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক্স রে, তার চেয়ে একটু বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আলট্রাভায়োলেট রে, তার চেয়ে বড় হচ্ছে যেটা আমরা দেখতে পাই চোখে। কিন্তু ইনফ্রারেড, ইনফ্রারেড হচ্ছে আমাদের দৃশ্যমানের চেয়ে আরেকটু বড়, কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পাই না। তারপর হচ্ছে রাডার, রাডার যে যন্ত্রটা আমরা জানি রাডার কি কাজ করে, রাডার ন্যাভিগেশনের কাজ করে, বিভিন্ন বিমান বা দূরবর্তী কোনো বস্তুর সংকেত ধরার জন্য, সেইটা ইউজ করে হচ্ছে এই ওয়েভলেন্থটা। তারপরে এফএম রেডিও, এফএম এখানে ওয়েভলেন্থ, টেলিভিশনের ওয়েভলেন্থ এখানে, শর্ট ওয়েভের ওয়েভলেন্থ এখানে, সবচেয়ে বড় হচ্ছে এম, রেডিওর যে এমটা আছে অ্যাম্পলিটিউড মডুলেশন যেটা আছে সেটার ওয়েভলেন্থটা সবচেয়ে বড়, 10⁴ মিটার। এই জন্য রেডিও ওয়েভলেন্থটা সবচেয়ে দূর পর্যন্ত যায়, সবচেয়ে দূর থেকে রেডিও ওয়েভলেন্থটা পাওয়া যায়। এই জন্য বিভিন্ন আপনার মহাকাশের বিভিন্ন গ্যালাক্সি বা অন্য জায়গা থেকে, থ্যাংক ইউ ভাই, গ্যালাক্সি বা অন্য জায়গা থেকে আপনার যে রেডিও ওয়েভলেন্থ ক্যাচ করে, কিন্তু বিভিন্ন রিসিভার আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বা আমাদের যে মহাকাশের স্টেশন আছে, আমাদের কিছু স্যাটেলাইট আছে, ওখানে রিসিভার আছে, এই লেন্সটা রিসিভ করে। ঠিক আছে, তো এই যে দেখেন গামা রশ্মি সবচেয়ে ক্ষুদ্র, তারপরে এক্সট্রা আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি তার চেয়ে বড়, দৃশ্যমান আলো তার চেয়ে বড়, তারপর অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে, ইনফ্রারেডকে আবার 3 ভাগে ভাগ করছে, একটা এনআইআর, নেয়ার ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড, ফার ইনফ্রারেড। ঠিক আছে, এত ব্যাখ্যা আপনাদের আসলে এই মুহূর্তে জানার প্রয়োজন নাই। তারপর মাইক্রোওয়েভ তরঙ্গ আছে আর রেডিও ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, তো দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো যেটা আমরা দেখি সেটার মধ্যে যে আলোগুলো যে 7টি বর্ণের সংমিশ্রণে সাদা আলো পাওয়া যায়, সেই 7টি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেখেন, সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, নীল, তারপরে আসমানি, তারপরে গ্রিন, তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে রেড। ঠিক আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়াসহ কলা, আমরা ছোটবেলায় সবাই পড়ছি। সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে বেগুনি, এবং সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেড। ঠিক আছে, তো প্রতিফলন, এই দেখেন প্রতিফলন হয় 2 ধরনের, যে কোনো, এবার আমরা প্রতিফলন আসি। প্রতিফলন ওই যে বললাম যে কোনো বিষয় থেকে ধাক্কা লেগে আলো ফিরে আসে, ধাক্কা লেগে আলো ফিরে আসে, এইটাই হচ্ছে প্রতিফলন। এই জিনিসটা ওই যে এক ভাইয়া বললো যে ভাই বেসিকটা জানতে হবে, তার দেখেন বিশেষভাবে প্রস্তুত যে মসৃণ তলে আলোর, আমি একটু দ্রুত বলছি কারণ একটু শেষ করে দিই আর কি, নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে। কাঁচের যে পিঠে পারদ লাগানো হয় তার বিপরীত পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে ব্যবহৃত হয়, এই পৃষ্ঠকে দর্পণ বলে। দর্পণ প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে সমতলীয় দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। 2 ধরনের দর্পণ, মানে আয়নাটা যদি সমান থাকে, একদম প্লেন থাকে, দ্যাট ইজ সমতল দর্পণ। আর আয়নাটা যদি কোনো গোলকের অংশ থাকে, কোনো গোলক থেকে কেটে গোলকের অংশ থেকে যদি আয়নাটা তৈরি করা হয়, তাহলে সেটা হবে হচ্ছে আপনার গোলীয় বা গোলকীয় দর্পণ। ঠিক আছে, তো ওইটাই এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। আমরা শুধু দেখি যে কোথায় ব্যবহার করে। দেখেন আমরা চেহারা দেখার জন্য প্রতিদিন যে আয়না ব্যবহার করি, গোলকীয় দর্পণ, কিছু কিছু ক্ষেত্রে চুল কাটার সেলুনে মাঝে মাঝে দেখানো হয়, টয়লেটে, ড্রেসিং রুমে, দেখেন গোলকীয় সমতল দর্পণ, এটা সমতল দর্পণ। আচ্ছা, এখানে একটু সরি, এখানে একটু প্রিন্টিংটা মিস্টেক হয়েছে, এখানে টাইপিংটা এখানে ভুল করছে, গোলীয় শব্দটা আসবে না, এটা থেকে মনে হয় ওটা চলে আসছে। সমতল দর্পণ, সমতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়? আয়নাতে ব্যবহার হয়, চুল কাটার সেলুনে, টয়লেটে, ড্রেসিং টেবিলে যে আয়না ব্যবহার করা হয় তা হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণটা আসলে আমরা কোথায় ব্যবহার করছি দেখেন, গোলক পৃষ্ঠের এত এত এত, আচ্ছা যদি প্রতিফলক, এখানে আবার 2টা ব্যাপার আছে গোলকীয় দর্পণের, একটা হচ্ছে অবতল, একটা হচ্ছে উত্তল। দেখেন গোলক পৃষ্ঠের 2টি দিক, একটি বাইরের তথা উঁচু পিঠ আর অন্যটি ভেতরের তথা নিচু পিঠ। যদি প্রতিফলক পিঠটি গোলকের উঁচু দিকে হয় তবে সেটি গোলকীয় দর্পণের উত্তল দর্পণ। মনে রাখবেন, প্রতিফলক পিঠটি যদি উঁচু মানে পেট মোটা টাইপের হয়, সামনের দিকে থাকে, ভিতরে আয়না আছে, সামনের দিকে উঁচু, তাহলে সেটা উত্তল। ঠিক আছে, দর্পণ। আর যদি প্রতিফলক গোলকের পেটটি নিচু, যদি ভিতরের দিকে চাপা থাকে, ভিতরের দিকে বাঁকানো থাকে, মানে পাড়া লাগানো থাকে বাইরের দিকে, ভিতরের দিকে বাঁকা থাকে, সেটা হচ্ছে অবতল, সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এই যে ছবিটা আসলে ক্লিয়ার হবে। এই দেখেন, যদি এখানে বাইরের দিকে পাড়া লাগানো থাকে, মানে আয়নাটা এদিক থেকে দেখবেন, এই যে এদিক থেকে দেখবেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে অবতল দর্পণ।
আর যদি এই যে ভিতরের দিকে যদি পাড়া লাগানো থাকে, আয়নার যে সিলভারিং বা পাড়া লাগানো বলে আয়না তৈরির করাকে, তো এক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, তো এই অবতল দর্পণের ব্যবহার ওই যে ওখানে আমরা বললাম অলরেডি কোথায় কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো জানতে হবে। আপনার যে কোনো চাকরির পরীক্ষায় এই ব্যবহারগুলো আসে। ডাক্তারের দাড়ি মোছ, ডাক্তারের বিভিন্ন কোথায় যেন দেখলাম, এই যে দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করে সুবিধাজনক, এই যে চুল কাটা বা দাড়ি কাটার সুবিধার্থে, তারপরে সৌরচুল্লি, রেডিও অ্যান্টেনা, বিভিন্ন ধরনের আমাদের এখানে এক্সাম্পল গুলো আছে। এটা একটু পজ করে এটা একটু দেখে নেবেন কাইন্ডলি। তারপর উত্তল দর্পণে দেখেন, উত্তল দর্পণে কিছু কিছু ব্যবহার লেখা আছে। এই যে প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে, তারপরে বিস্তৃত এলাকা দেখতে পাওয়া যায়, দোকানে, শপিং মলে এই জিনিসটা ব্যবহার করে। এরকম আরো কয়েক জায়গায় উত্তল দর্পণ ব্যবহার আছে। তো এই ডিফারেন্সিয়েটটা আমাদের করতে জানতে হবে, কোথায় কোন জিনিসটা ব্যবহার হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আচ্ছা দেখেন, আলোর প্রতিফলনের দুইটা মাধ্যম থাকে। ঠিক আছে, মাধ্যম দুটির প্রকৃতি এবং আপতিত আলো প্রতিফলক তলের উপর কত কোণে আপতন হয় তার উপর। আচ্ছা, সংজ্ঞাটা আসলে একটু দেখি। যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বলে বা প্রতিফলক পৃষ্ঠ বলে, আর পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসা আলোকে বলা হয় প্রতিফলিত আলোক রশ্মি। আচ্ছা রুবেল ভাই দেখেন তো আমাদের লাইভে এখন কতজন আছে, একটু দেখি আমাদের সাথে। কমে গেছে না? আচ্ছা, যেহেতু যে নামাজের টাইম হয়ে গেছে, তো আমরা তাহলে এই বিষয়টা আসলে এইভাবে থাকবে। আমাদের থিওরি পড়তে গেলে আসলে কমে যাবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, প্রতিফলক তলের মসৃণতা অনুসারে প্রতিফলনকে আসলে দুই ভাগে ভাগ করছে। দেখেন, নিয়মিত, ব্যাপ্ত। আমরা আসলে দ্রুত শেষ করে বুঝতে পারছি, তারাবির ব্যাপার আছে, আজান দিয়ে দিছে। তারপরে এই যে এখানে আছে, ও আচ্ছা, এই যে দেখেন আপনাদের খাদ্য অধিদপ্তরের যে নতুন সার্কুলার হয়েছে, আমাদের খাদ্য অধিদপ্তরের নতুন সার্কুলার হয়েছে। এই সার্কুলার আমাদের দেখেন হিউজ পরিমাণ 1791 জনের সার্কুলার হয়েছে। তো এক্ষেত্রে এই জিনিসটাতে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে এই সার্কুলারটাও পাবেন, এবং সেই সার্কুলারে কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কেও আপনারা পাবেন, আবেদনের লিঙ্কও পাবেন, সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আর এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, প্লিজ কাইন্ডলি আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন, সেখান থেকে ডিটেলস আপনারা জানতে পারবেন এই বিষয়টা সম্পর্কে। এবং আপনারা যদি চান তাহলে এক্ষেত্রে আমাদের এই বিষয়ে আমরা একটা কোর্স চালু করব, আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করবে। আপনাদের আগ্রহ যদি থাকে তাহলে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ নন ক্যাডার 11 থেকে 20 গ্রেডে আমাদের নতুন একটা কোর্স চালু করতে যাচ্ছি। আপনাদের আগ্রহ থাকা সাপেক্ষে আসলে বিষয়টা হবে। তো এখানে দেখেন, এখানে পরীক্ষা হবে দুই ভাবে, এমসিকিউ এবং ওএমআর শিটে পরীক্ষা হবে আসলে। তো এখানে মান থাকবে 80। এই যে বিষয়টা বলা আছে আপনার খাদ্য অধিদপ্তরে, হিউজ একটা সার্কুলার ভাই। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন এই যে 13 গ্রেডে উপখাদ্য পরিদর্শক 32 বছর, 429টা পদ এবং আরো বিভিন্ন পদ নিয়ে মোটে প্রায় 1791। এটা একটা হিউজ জিনিস ভাই, হিউজ সার্কুলার। আপনাদের এই জিনিসটা, এই সার্কুলারটা একটা বিরাট সুযোগ। যারা নতুন চাকরির রাস্তায় এসেছেন, চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন, যারা নন ক্যাডার চাকরি পেতে চান, তাদের বিশাল একটা সুযোগ। এই অপরচুনিটিটা কাইন্ডলি মিস করবেন না। আপনাদের প্রস্তুতিটা ভালোভাবে নেবেন, এবং আমরা সর্বদাই আপনাদের সাথে আছি। সর্বদাই আপনারা যেভাবে চান সেভাবে আপনাদেরকে গাইড করতে আমরা সদা প্রস্তুত আছি। আমাদের হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো বিষয়ে তথ্য আপনারা আমাদের সাফল্য একাডেমিতে পেইড কোর্সে ভর্তি হন, ভর্তি না হন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের যে কোনো দ্বিধা, যে কোনো সার্কুলার বিষয়ক আলাপ, সার্কুলার সম্পর্কিত কথা আপনারা আমাদের হটলাইন নাম্বার থেকে ক্লিয়ার হইতে পারবেন ইনশাল্লাহ। এবং এই প্রত্যেকটা আমাদের ওয়েবসাইটে একটা অপশন আছে, ওখানে সকল নতুন নতুন সার্কুলারের লিঙ্কগুলো আছে। সেই লিঙ্কগুলোতে গিয়ে ওখানে আপনারা সরাসরি সার্কুলার পূরণ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে পরীক্ষা হবে মূলত হচ্ছে 80 মার্কের। বাংলা 20 নাম্বার থাকবে রাফলি, ইংরাজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20। এই রাফলি এই জিনিসটা থাকবে। তো সেভাবে আপনারা একটু প্রস্তুতি নেবেন। তবে আমি বলবো অবশ্যই আপনাদের প্রস্তুতিটা একটু বড় ভাবে চিন্তা করেন, যাতে অন্য অনেক পরীক্ষা কাভার হয়ে যায়। আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি করতাম, যে যেই প্রিপারেশনটা সবচেয়ে বড়, এই জন্য আমি বিসিএস এর প্রস্তুতি যেহেতু নিয়েছি, তো বিসিএস এর প্রস্তুতি নিলে বেশ কয়েকটা প্রস্তুতি কাভার হয়ে যায়, এবং নন ক্যাডার প্রস্তুতিটাও সুন্দরভাবে কাভার হয়ে যায়। ঠিক আছে, তো পরীক্ষার আগে যখন আমি যেভাবে করতাম কি,
আপনি যখন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, এর মাঝখানে ব্যাংকে বিভিন্ন পরীক্ষা দিয়েছি বা নন ক্যাডার 2-1টা পরীক্ষা দিয়েছি, তো তখন পরীক্ষার 7 দিন বা 10 দিন আগে আমার বিসিএস এ যেই টপিকগুলো ওই পরীক্ষার জন্য প্রয়োজন নাই সেই টপিকগুলো বাদ দিয়ে ওই পরীক্ষার ইম্পর্টেন্ট টপিকগুলো আমি পড়তাম, কিন্তু আমার ওভারঅল প্রিপারেশন থাকতো সবসময় বড় কেন্দ্রিক, বিসিএস কেন্দ্রিক। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারাও করতে পারেন, তবে খুব শর্ট টার্মে সাকসেসের জন্য আপনারা খুব দ্রুত, যারা চাকরি প্রয়োজন বা দ্রুত, তারা এই জিনিসগুলো ফলো করে আপনারা অবশ্যই সফল হইতে পারবেন। তো এখানে বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ সিলেবাসের কথা এখানে হালকা একটু বলা আছে, আরো আপনারা দেখবেন যে পিএসসি ওয়েবসাইটে গিয়ে বা যে কোনো চাকরির বইয়ে আপনারা এই বিষয়টা নিয়ে ডিটেইলস আরো জানতে পারবেন। তারপরে আমাদের এখন যেই কোর্সগুলো চলমান আছে, আসলে লাইভ নিচ্ছি, এখানে একটু ব্যবসার বিষয়ে কথা বলতে হয়। তো দেখেন, আমাদের এখন 48তম বিসিএস এর ফাউন্ডেশন কোর্স চলমান রয়েছে। এই কোর্সে আমাদের 160টি লাইভ ক্লাস আছে, 160টি লাইভ ক্লাসে 160টি লেকচার শিট আপনারা পাবেন, 200টি লাইভ এক্সাম পাবেন, পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন, সবসময় হটলাইন নাম্বার আমাদের খোলা আছে, এবং আমরা যারা বিভিন্ন লেকচারে ক্লাস নেই, যেখানে আমিও ক্লাস নিব বিজ্ঞানে, তো ইনশাআল্লাহ তো যে কোনো বিষয় আমাদের সবার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। এবং আমাদের বিসিএস কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে আমাদের বিসিএস কোর্সে সকল ক্লাস বিসিএস ক্যাডার শিক্ষক দ্বারা পরিচালনা করা হয়। বিসিএস ক্যাডার শিক্ষক ছাড়া আমাদের বিসিএস কোর্সে কোনো ক্লাস নেওয়া হয় না। আপনারা ম্যাক্সিমাম কোচিং সেন্টারে বা যে কোনো জায়গায় আপনারা দেখবেন যে হয়তো ইনিশিয়েট করে 1-2টা ক্লাস বিসিএস ক্যাডার দিয়ে, তারপরে দেখা যায় গতানুগতিক যে রেগুলার টিচাররা থাকে, যারা মানে প্রফেশনাল টিচার আর কি, প্রফেশনাল কোচিং টিচার, তাদের দিয়ে ক্লাস নেবে। কিন্তু আমরা আসলে কেউই এখানে যারা আছি, যারা যুক্ত আছি, প্রফেশনাল কোচিং টিচার না, আমরা সবাই বিসিএস ক্যাডার অফিসার। আমি বিসিএস 38 বিসিএস তথ্য ক্যাডার অফিসার, আমি বর্তমানে বাংলাদেশ বেতার সদর দপ্তরে কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে, এবং আমরা সবাই যারা এখানে ক্লাস নেব বিসিএস ব্যাচে, আমরা সবাই বিসিএস অফিসার। তো এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন। আর দেখেন, আমাদের 47তম এক্সাম যেহেতু ব্যাচ যেহেতু খুব দ্রুত আছে সামনে, সেহেতু এখানে আমাদের এক্সাম ব্যাচ চলছে, এক্সাম ব্যাচ 2 এ ভর্তি চলছে, একটা এক্সাম ব্যাচ অলরেডি চলমান রয়েছে, আরেকটা এক্সাম ব্যাচ 2 এ ভর্তি চলছে। এখানে আপনি 100 দিনে 100টা এক্সাম পাবেন, শুধুমাত্র যারা মোটামুটি একটু প্রস্তুতি আছে, যারা এক্সাম দিতে চান তাদের জন্য। আর প্রাইমারি শিক্ষক প্রিমিয়াম ব্যাচ, প্রাইমারি শিক্ষক ব্যাচে এখানে আমাদের ভর্তি চলছে 52% ডিসকাউন্টে, কোর্স ফি এখানে বলা আছে 1650 টাকা। তো এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের প্রাইমারি শিক্ষক যে নিয়োগ প্রিমিয়াম ব্যাচ আছে সেখানে ভর্তি চলছে, এবং শিক্ষক নিবন্ধনে একটা লাইভ ব্যাচ 3 ভর্তি চলছে। আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা ব্যাচ অলরেডি চলমান আছে, সেটাতে ভর্তি হবে না, আমরা প্রিমিয়াম ব্যাচ 2 এ ভর্তি নিচ্ছি। প্রাইমারি শিক্ষক, হ্যাঁ প্রাইমারি 2, আর হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রিমিয়াম ব্যাচ 3 এ আমাদের ভর্তি চলছে। আমরা 2টা ব্যাচ খুব সফলতার সাথে চলমান রয়েছে, আমরা 3rd ব্যাচে ভর্তি নিচ্ছি। তো আপনারা এই বিষয়ে আরো ডিটেইলস জানতে হলে প্লিজ আমাদের হটলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এবং যে কোনো ইনবক্স করলেও আপনারা অ্যানসার পাবেন ইনশাআল্লাহ। এখানেও যদি ইনবক্স করেন আপনাকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা কিভাবে যোগাযোগ করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন এখন? এই যে আমাদের হটলাইন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট, এবং হচ্ছে ফেসবুক পেজ, এর যে কোনো জায়গায় আপনারা ফোন বা মোবাইল ফোন বা ল্যান্ডলাইনে আপনারা কল করতে পারেন, এবং ওয়েবসাইটও আমাদের ভিজিট করতে পারেন, এবং আমাদের অ্যাপসও আছে, গুগল প্লে স্টোরে সাফল্য একাডেমি, না ভাই অ্যাপসটা? সাফল্য একাডেমি নামে অ্যাপস আছে গুগল প্লে স্টোরে, আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সেটা পাবেন। আর হচ্ছে ফেসবুক পেজে facebook/সাফল্য.ac, এটাতেও আমাদের সব বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি লাইভ। তারাবি খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে অনেক জায়গায়, বা শুরু হবে, আমি আর সময় না নিই আপনাদের। তো আর যদি 1 মিনিট যদি কারো কোনো প্রশ্ন থাকে, দেখি 2-1 জন একটু প্রশ্ন করেছে যে কবে থেকে ক্লাস শুরু হবে স্যার। হ্যাঁ ভাই, ক্লাস খুব দ্রুত শুরু হবে ভাই, এই ব্যাচগুলো যেগুলো আমাদের ভর্তি প্রাইমারি কাল থেকে। আচ্ছা, এই যে নতুন তথ্য পেলাম, প্রাইমারি ব্যাচে আগামীকাল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। প্রাইমারি ব্যাচে আমাদের ঠিক আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর অন্যান্য ব্যাচগুলো আশা করি ঈদের আগেই শুরু হবে, না ভাই? বা ঈদের পরে? ঈদের আগে স্টার্ট করতে পারবো? ঈদের আগে না, ইনশাল্লাহ ঈদের আগে আমরা স্টার্ট করার চেষ্টা করব। ইনশাল্লাহ ঈদের আগে আমরা কিছু ক্লাস শুরু করে দিব। 48, আচ্ছা 48 ব্যাচের যে ব্যাচটা ভর্তি চলছে, আমাদের 14 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এই 14ই মার্চ থেকে। সুতরাং 48 বিসিএসটা, আমি যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চান, এই ব্যাচটা অবশ্যই যারা লং টার্ম প্রস্তুতি নিতে চান তাদের জন্য খুব ভালো হবে। যদি সময় নিয়ে যখন প্রস্তুতিটা আপনি নেবেন, আপনার বেসিকটা স্ট্রং হবে, আপনার প্রস্তুতিটা ভালো হবে, এবং 1 বছর বা 1.5 বছর আপনি যখন নিজেকে সময় দেবেন, এরপরে আপনি যে লেভেলে উঠে যাবেন ভাই, সেই লেভেল থেকে আপনি যে কোনো দিকে সফল হওয়ার সুযোগ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন বেসিক থেকে বিসিএস এর প্রস্তুতির ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ অবশ্যই, এই যে ভাইয়া 48 ব্যাচে বিসিএস প্রস্তুতি একদম বেসিক থেকে একদম ডিটেলস, 160টা ক্লাস, বিজ্ঞান, ম্যাথ, বাংলা, ইংলিশ, ভূগোল, সব বিষয়, সাধারণ জ্ঞান, সব বিষয়ে আপনার ডিটেলস আপনাদের সাথে কথা হবে, ডিটেলস আপনাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর সুন্দর ছিল ক্লাসটি, তবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, সময় কম ভাইয়া। আচ্ছা, বাইজিৎ হোসেন ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। বিসিএস বেসিক থেকে শুরু হবে স্যার, এই স্যার ইনশাল্লাহ ভাই। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।